ডায়েরিতে স্বাগতম। গল্পটি ভিন্ন ধাঁচের, ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে। গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে। অবশ্যই। লম্বা চড়া সুদর্শন যুবক পল্লব রোশানের সাথে কথা বলা শেষ করে জঙ্গল থেকে বেরোনোর পথের দিকে এগোলো, কিন্তু পল্লবকে এখানে দেখে মেহেক বিস্ময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এই ডাকাতদের সাথে ওর কিসের সখ্যতা? তাহলে কি পল্লব এসবের সাথে জড়িত? হিসেব মিলছে না মেহেকের। রোশন ঘাড় কাত করে বসা থেকে উঠে দাঁড়ালো। মেঘ তড়িঘড়ি করে ঘরের দরজা আটকে আবারও জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করছে। ডাকাতের বাচ্চা আবার না এই ঘরে এসে অসভ্যতা শুরু করে। এসব ভেবে রাগে বিরক্তিতে আবারও নিজের হাতে কামড় বসিয়ে দিল মেহেক। এইটা আসলে মেহেকের একটা বাজে অভ্যাসও বলা চলে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে মেহেক। পল্লব মেহেকের গ্রামের ছেলে। ওর বাবা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। পল্লব মাস্টার শেষ করেছে কেবল। মাধ্যমিক পরীক্ষার পর থেকেই মেয়েকের সাথে ভাব জমাতে চাইতো পল্লব। মেয়েকেও একটু একটু পছন্দ করতো বইকি। মাঝে মধ্যে কথা হতো দুজনের কলেজ যাওয়ার পথে, কিন্তু মেঘ নিজের অবস্থানের কথা ভেবেই কখনো নিজের সীমা অতিক্রম করতো না। মেহেক ফের চোখ বন্ধ করেছে। স্মৃতির পাতায় পল্লবের সাথে কাটানো কিছু মুহূর্ত ঝরঝর করে উঠল। বর্ষার প্রথম দিন পহেলা আষাঢ়, যদিও কদিন ধরে এমনিতেই আকাশ ভীষণ মেঘ ছিল, আজ তার ঝিরিঝিরি বৃষ্টিতে মেঘের গর্জনে মুখরিত হচ্ছে ধরণী। দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস ছিল আজ মেহেকের। বান্ধবীদের সাথে বাড়ি ফিরেছে সে। 3টে ছাতায় 4জন এগিয়ে চলেছে। গ্রামের পাকা রাস্তা দিয়ে কিছুটা পথ এগিয়েই থামল মেহেক সহ সবাই। এমনিতেই সবাই এখন অন্য রাস্তায় চলে যাবে। ছাতা ছাড়াই রওনা দিতে হবে মেহেককে। গত মাসে ওর ছাতাটা নষ্ট হয়ে গেছে। বারদিক বাবাকে বলেছিল অবশ্য ছাতার কথা, কিন্তু লাভ যে হয়নি তা তো বলার অপেক্ষাই রাখে না। এইখান থেকে মেহেকের বাড়ির দূরত্ব 10-15 মিনিটের রাস্তা। একটু দূরে গাছের নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই নড়ে চড়ে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে কে দাঁড়িয়ে আছে দেখার জন্য ভালো করে তাকায় মেহে। গাছের নিচে ছাতা হাতে পল্লবকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীরা মজা করে অনেক কিছুই বলতে শুরু করে। ওই যে পল্লব ভাই দাঁড়িয়ে আছে তোর জন্য, যা যা কথা বল না, আমরা তো এমনিতেই এখনই চলে যাব। আমার জন্য দাঁড়ায়নি, হয়তো অন্য কোনো কাজে এসছে। তানিয়া মুচকি হাসলো, সাথে বাকিরাও সাদিয়াও বলল ঠিক আছে আমরা তাহলে গেলাম, তোর ছাতার সমস্যা হবে না এখন। মেঘ চুপ করে রইলেও সবাই যার যার পথে এগোতে ব্যস্ত হয়ে উঠেছে। মাথায় ওড়না দিয়ে সামনের দিকে পা চালাতেই লাগলো মেহেক। সবাইকে চলে যেতে দেখে পল্লব এগিয়ে আসছে। কাছাকাছি আসতে মেহেকের মাথার উপর ছাতা ধরে মুচকি এসে পল্লব বলল, গতকালও বললাম ছাতাটা নিয়ে নাও, কথা শুনলে কি হয়? আমিও বলেছি নিতে পারবো না। পল্লবের সাথে পায়ে পা মিলিয়ে মেহেক শান্তভাবে হাঁটছে। পল্লব বেশি কথা বলে ওর চেয়ে। জেদ ছাড়ো মেহেক, গ্রহণ করো আমাকে আর আমার অসহায় ছাতাকে। সম্ভব না, আমার পরিস্থিতি আপনি জানেন পল্লব ভাই। মেহেক কতবার বলেছি তোমাকে, আমরা দরকার হলে এখানে থাকবো না, ঢাকায় চলে যাব। লেখাপড়া শেষ যখন একটা না একটা চাকরি ঠিকই পেয়ে যাব। এসব পাগলামি ছাড়ুন। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ ছাড়বো না। পেলে ছেড়ে দেবেন? বৃষ্টির তোপ বেড়েছে। মেঘ দাঁড়ালো একটু। পল্লবের চোখে চোখ রেখে শুধালো উত্তর কথাটি। দুজোড়া চোখ একে অন্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। কথার ভুল মিনিং বের করবে না মেহেক, তাড়াতাড়ি চলো, ভিজে যাচ্ছ তুমি। ছাতাটা রেখে দিলে আমি চলে যেতাম, তাও নেবে না। ছাতার নিচে হাঁটছো ঠিক, কিন্তু এতটা দূরে দূরে হাঁটলে হয়? আবারও হাঁটতে লাগলো দুজন। বাড়ির কাছাকাছি এসে গেছে প্রায়। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি, ধন্যবাদ, আসছি। মেহেক পল্লবকে আরো কিছু কথা বলার সুযোগ না দিয়ে একা একাই হাঁটতে লাগলো। ছেলেটার সাথে বেশিক্ষণ কথা বলে বিপদ। কথা বললেই মায়া বাড়ে, আর মায়া বড্ড ভয়ানক। বিষের থেকেও বিষাক্ত এর বিষ। মস্তিষ্কে একবার ছড়িয়ে গেলে আর নিস্তার নেই। সুন্দরী, দরজা খোলো। রোশনের বাজখাই আওয়াজে হকচকিয়ে গেল মেহেক। সমস্ত জল্পনা কল্পনা থেকে বেরিয়ে বাস্তবে ফিরে এসেছে সে। উফ, ডাকাতের বাচ্চা এসছে কেন? না। সুন্দরী ঘরে আছো? দরজা খোলো, নয়তো ভেঙে
ঢুকছি। দরজা ভাঙলে কিন্তু রাতেও খোলা রেখেই ঘুমাতে হবে। তারপর যদি মেঘ আর দাঁড়ালো না, সোজা গিয়ে দরজা খুলে দিল। তাও দরজা আটকে ঘুমালে একটু শান্তি লাগে। রোশান ঘরে ঢুকে সব দিকে নজর বুলিয়ে নিচ্ছে। মেঘ কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। ঘর চেক করা শেষ হলে মেঘের দিকে দৃষ্টিপাত করলো রোশান। মেয়েটা আসলেই আগুন সুন্দরী, কিন্তু এই সৌন্দর্যই যে মেয়েদের জন্য কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায়। মেহেক শব্দের অর্থ জানো তুমি সুন্দরী? না। মেঘের কাঠখোট্টা স্বরে মুচকি হাসে রোশান। কি তেজ এখনো! এতগুলো ডাকাতের মধ্যে থেকেও এত সাহস! রোশন খাটে বসে ইশারায় মেহেককে পাশে বসতে বলে। মেহেক পাশে বসে না, কিন্তু খাটের এক পাশে এসে দাঁড়ায়। মেহেক শব্দের অর্থ সুগন্ধ মনে হয়। আমি শিওর না যদিও, তাও হিন্দিতে মেহেক মানে সুগন্ধ বলেছি। তোর হিন্দির বংশ নির্বংশ হোক শয়তান, ডাকাতের বাচ্চা, চরিত্রহীন কুকুর, লুচ্চামার কালো। মনে মনে রোশনকে একরকম আরো কিছু গালিগালাজ করলেও মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। এমনিতেই পল্লবের বিষয়টা নিয়ে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে ওর। তার উপর এইভাবে এইখানে থাকতে মরণ যন্ত্রণা ভুগতে হচ্ছে। প্রতিটা মুহূর্তে মান সম্মান হারানোর ভয় নিয়ে কি বাঁচা যায়? ও মেয়েকে সংক্ষিপ্ত উত্তর। রোশন ভালো করে পর্যবেক্ষণ করেছে মেয়েকে। সুন্দর মেয়েটাকেও তো মেরে ফেলতে হবে ওকে। বিষয়টা কেন জানি ভালো লাগছে না। অবশ্য না মেরে উপায় নেই। অতীতে এখানে যেসব মেয়েরা এসেছে তারা কিছু না কিছু তথ্য ওদের সম্পর্কে জেনে ফেলেছে। তাই সেসব মেয়েদের ফিরে যেতে দিলে ঝামেলা হতো ওদের জন্য। একবার একটা মেয়ে ওদের কিছু গোপন তথ্য পুলিশের কাছে ফাঁস করে দিয়েছিল। ফলে ডাকাতি করতে গিয়ে দুজন ডাকাত ধরা পড়েছিল প্রশাসনের হাতে। এই ঘটনার পর থেকে আর কাউকে জীবিত ছেড়ে দেয় না ডাকাতরা। মীরাকে এত প্রশ্ন কেন করো তুমি? সে কম কথা বলে আর তুমি একটার পর একটা কথা বলেই যাও তার সাথে। আমার দরকারটাই প্রশ্ন করি। শোনো মেয়ে, মীরা নিজেও তোমার মতো একজন। মাসখানেক হলো এখানে এসেছে, আসেনি আর কি, আনা হয়েছে। নিজেদের হাতের পোড়া রান্না খেতে আর ভালো লাগে না। তবে মীরাকে কেউ অসম্মান করে না। ও কেবল আমাদের মুখে ভালো ভালো খাবার তুলে দেওয়ার জন্য আছে। তাই ওর সাথে কথা বলে তোমার কোনো বিশেষ লাভ নেই, বুঝলে? হ্যাঁ। গুড, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রোশন ঘাড় কাত করে বিছানায় শুয়ে পড়ল, সাথে মেয়েকেও টান দিয়ে পাশে শোয়ালো। খোপা করা চুলগুলো খুলে এলোমেলো করে দিতে ব্যস্ত হয়ে উঠল লোকটা। মেঘ চোখ মুখ শক্ত করে আছে, কথা বলতে ইচ্ছে করছে না। জিজ্ঞেস করো কি সিদ্ধান্ত? কোমরে শক্ত করে হাত রেখে থুতনিতে আঙুল ছুঁয়ে বলল রোশন। ভয়ে তত্তর করে ঠোঁট কাঁপছে মেহেকের। কি সিদ্ধান্ত? আমার সাথে বেড শেয়ার করবে তুমি শুধু, আর কেউ তোমার কাছে আসবে না। এখন বলো রাজি? আমি দেখতে যথেষ্ট হট, তাই না? থুতনিতে আঙুল সরিয়ে ঠোঁটে ছোঁয়াতে ব্যথায় চোখ বন্ধ করে ফেল মেহেক। বিষয়টা বুঝতে সময় লাগলো রোশনের। এতটা উন্মাদ কেন যে হয় নিজেই জানে না। আচ্ছা, কিছু বলতে হবে না তোমাকে। মেঘ চুপ করিয়ে আছে। রোশন ঠোঁট থেকে আঙুল সরিয়ে গলায় ঠোঁট ছুঁয়ে দেয়। তীব্র ঘৃণা নিজেকে ক্ষত বিক্ষত করতে ইচ্ছে করছে মেয়েকের। এই দুশ্চরিত্র লোকটা এভাবে ছুঁয়ে দিচ্ছে। রোশন মেয়েকে ওভাবে শুয়ে রেখেই উঠে বসে। কি একটা মনে করে মেয়েকেও বসে রোশনকে বলে, আপনার সাথে তখন কে কথা বলছিল? রোশন পকেট থেকে সিগারেট আর লাইটার বের করেছে। ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরিয়ে মেয়েকের প্রেসে উত্তর দিল, পল্লবের সাথে। আচ্ছা। রোশন আর কিছু বলল না। দরজার দিকে এগোতেই লাগলো। হাঁপ ছেড়ে বাঁচলো যেন মেয়ে। কিন্তু দরজার বাইরে গিয়ে দাঁড়ালো রোশন। নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলল, পল্লবের সামনে যাবে না তুমি, ভুলেও না। মনে রেখো কথাটা। দরজা আটকে দাও, মীরা এসে খাবার দিয়ে যাবে। রোশন দ্রুত পায়ে চলে গেল। মেঘ দরজা আটকে দিয়ে আবারও ভাবতে লাগলো পল্লবের কথা। রোশন কেন মানা করলো? পল্লব ওর গ্রামের বলে নাকি অন্য কিছু? আচ্ছা, পল্লব কি কোনোভাবে এখানে মেয়েকে নিতে এসেছে? কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না মেয়েটা। এত অশান্তি আগে কখনো লাগেনি। এখন আগামীকালের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। পল্লবের সাথে যে করি হোক কথা বলতে হবে। তোমার এই ঢং কিন্তু আমার আর ভালো লাগে না সানভীর বাবা। দুপুরে খাওয়া দাওয়া করছে হাওলাদার বাড়ির সবার। টেবিলের এক পাশে বসা সানভি ও সিদ্দিক আহমেদ, অন্যদিকে মিষ্টি আর আঞ্জুম।
বেগম। মেহেকের কথা উঠতে রাগে ফুসফুস করে উপরোক্ত কথাটি বললেন আঞ্জম। সিদ্দিকও আজ থেমে থাকবে না, রাগে হুঙ্কার দিয়ে বললেন, ভালো না লাগলে বাড়ির দরজা খোলা আছে, তোমার মেয়েকে নিয়ে চলে যাও। মিষ্টি হকচকিয়ে গেল বাবার এমন কথায়। ছোট থেকে কখনো বাবা এমন আচরণ করেননি মায়ের সাথে। আঞ্জুম খেপে গেলেন মিষ্টির বিষয়ে কথা বলায়। বেচারা সানভি চুপ করে খেয়েই যাচ্ছে। সত্যি বলতে বড় বোনের জন্য যে তার মনে পড়ে, কিন্তু মায়ের জন্য তা প্রকাশ করতে পারে না। খবরদার, আমার মেয়েকে নিয়ে এরকম তুমি বলবে না। তাছাড়া তুমি কথা দিয়েছিলে কখনো আমার মেয়েকে অবহেলা করবে না। কথা কি কেবল আমি দিয়েছিলাম আঞ্জুম? তুমি দাওনি? আজ তোমার জন্য আমার মেয়েটা ঘরছাড়া। বেঁচে থাকলেও কি অবস্থায় আছে জানি না, তাই তোমার মেয়েকেও মাথায় উঠিয়ে রাখতে পারছি না। আর আমার ভুল হয়েছে খুব। আগে যদি মেরুদণ্ড সোজা করতাম তবে আজ এই দিনটাই আসতো না। মিষ্টি ভাতের প্লেটে হাত দিয়ে উঠে গেছে। এই অপমান সহ্য করতে পারবে না সে। সাপের মতো ফুসতে ফুসতে নিজের ঘরের দিকে হনহনিয়ে চলে গেছে সে। আঞ্জুম আহত দৃষ্টিতে মেয়ের গমনের পথের দিকে তাকিয়ে আছে। তোমার কোনো দোষ নেই, তুমি নিজেই তো মেয়ের থেকে 20 বছরের এক বুড়োর সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলে। তাতেও যে তোমার ইন্ধন ছিল সেটা মনে হয় তুমি ভুলে যাওনি আঞ্জুম। আমি জানি না মেহেককে কখনো ফিরে পাবো কিনা, কিন্তু তোমাকে কখনো ক্ষমা করব না। আঞ্জুম কিছু বলার আগে সিদ্দিকও খাওয়া বাদ দিয়ে বাড়ির বাইরে চলে যায়। সানভিও হাত ধুয়ে উঠে পড়ে। খাওয়ার জন্য একটা পরিবেশ দরকার, যা এই মুহূর্তে এই বাড়িতে নেই। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু এখনো পল্লবের আসার নাম নেই। তাহলে কি আসবে না? না এসে কিভাবে পারবে? রোশানের বাচ্চা যখন আসতে বলেছে, আসতে তো হবে। দরজা খোলার শব্দে মেয়েকের জল্পনা কল্পনা ভেস্তে গেল। বিছানায় বসেছিল মেয়েটা। মীরাকে দেখে উঠে বসল। খেয়ে নিও। দাঁড়াও মীরা আপু। মেয়েকের কথায় দাঁড়ালো মীরা। মেরুন রঙের একটা শাড়ি পরে আছে মীরা, চুলগুলো বিনুনি করা, কানে ছোট্ট দুল, গলা খালি, চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনী নেই। অবশ্য এখানে সেসব আসবেই বা কোথা থেকে? বলো। তুমি সবসময় এমন চুপচাপ থাকো কেন? এমনি। আচ্ছা শোনো, এখান থেকে কি আমরা একসাথে পালাতে পারি না? মেয়েকের কথায় চমকালো মীরা। শুকনো ঠোক গিলে বলল, সেটা সম্ভব না মেহেক। কিন্তু কেন? চেষ্টা তো করতে পারি। আমি করেছিলাম একবার, বদলে কঠিন শাস্তি পেতে হয়েছিল। ওরা যে কতটা খারাপ জানো না তুমি। কি করেছিল? আমাকে উল্টো করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন ছেড়ে দিয়েছিল। মীরার কথায় কষ্ট হচ্ছে মেয়েকে। মেয়েটা কত কষ্টে এখানে আছে। সরি আপু, ওসব মনে করানোর জন্য। না না, ঠিক আছে। তাহলে অন্য একটা হেল্প করো প্লিজ। একটা ছোট ছুরি লাগবে আমার। কি করবে? আত্মরক্ষার জন্য। মীরা বিদ্রুপের হাসি হেসে পারে, নিজেকে শেষ করা ছাড়া এদের কিছু করতে পারবে না তুমি। আর মরে গেলে তো হেরে গেলে। তার চেয়ে লড়াই করে বাঁচতে হবে, তাই না? হ্যাঁ, আমিও তাই করব। নিজে মরবো না। ঠিক আছে, আমি রাতের খাবারের সাথে নিয়ে আসবো সেটা। মেহেক কিছু বলতে যাবে, এমন সময় ফয়সাল এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, কি নিয়ে আসবি মীরা? মীরা ও মেঘ দুজনেই ভয়ে আটকে ওঠে ফয়সালের উপস্থিতিতে। সবকিছু কি শুনে ফেললো? মীরা থতমত খেয়ে বলল, আসলে ও কয়েকটা চুড়ি চাচ্ছিল। চুড়ি? মেহেক মীরার কথা সায় দিয়ে বলে, হ্যাঁ চুড়ি। আমি শুনলাম চুড়ি। কি? চুড়ি আর ছুরি তো প্রায় একরকম শোনায়, সেজন্য হয়তো। মেহেক স্বাভাবিকতা বজায় রেখেই বলে, ফয়সাল ঘরের মধ্যে ঢুকতে মীরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। এই ছেলেটার নজর মোটের সুবিধা ঠেকছে না মেহেকে। একজন অসভ্যতার করেও তাও সহ্য করে নিচ্ছে, কিন্তু ভাবছো কেন এত ঝামেলা করছো বলো তো? তুমিও মজা নাও আর আমাকেও কিছু মজা দাও। সুখের সাগরে ভাসিয়ে দেব তোমাকে। ফয়সাল ধীরে ধীরে এগিয়ে আসছে মেহেকের দিকে। মেহেকও এক পা করে পেছনে এগোচ্ছে, ভয় লাগছে ভীষণ। দেখুন, ভালো হবে না বলছি। আমার কাছে আসলে কিন্তু শেষ করে ফেলবো। বিশ্বাস করো, খুব ভালো হবে। তোমার ওই গোলাপি ঠোঁট যখন আমার ঠোঁটের দখলে আসবে, আমি এমনিতে শেষ হয়ে যাব। তারপর তোমার সেক্সি বডি। উফ। পেছনে এগোতে এগোতে মেঘ বিছানায় বসে পড়তে ফয়সাল বিশ্রীভাবে হেসে উঠল। ভীষণ কান্না পাচ্ছে মেহেকের। ওরা তো বলেছিল জোরাজুরি করবে না, কিন্তু এখন ফয়সাল। আচমকা রোশনের আওয়াজে চমকে ওঠে ফয়সাল। মেহেক কি ভেবেই যেন বসা থেকে উঠে দৌড়ে দরজার কাছে গিয়ে
রোশানের পেছনে গিয়ে লুকালো। ফয়সাল চোরের মতো কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলতে লাগলো, আসলে ভাই আমি মানে একটু দেখছিলাম ও রাজি হয় কিনা। এখান থেকে যা এখন। ভাই চুপ, যেতে বলেছি তোকে। ফয়সাল আর কাল বিলম্ব না করে দ্রুত ওদেরকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘ হাঁপ ছেড়ে বাঁচল তাতে। পেছন থেকে জড়িয়ে ধরবে নাকি সুন্দরী? রোশানের অসভ্য কথায় মেহেক চোখের পলকে পেছন থেকে সরে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। এমন খারাপ দিন আমার কখনো আসবে না যে আপনাকে জড়িয়ে ধরতে হবে। রোশান ঘরে ঢুকে খাটে বসে পা দুলিয়ে বলে, কখন কি দিন আসে বলা তো যায় না সুন্দরী। আজকের পর থেকে এই ঘরে আমি ছাড়া অন্য কোনো পুরুষ ঢুকবে না, নিশ্চিত থাকো। তাতে নিশ্চিন্তের কি আছে? আপনি কি মহাপুরুষ? উল্টো আপনি একটা লুচ্চা নাম্বার 1। রাগে মেজাজ খারাপ লাগছে মেহেকের। কতক্ষণ নিজেকে দমিয়ে রাখা যায়। ওয়াও, নাইস, বিউটিফুল। কত সুন্দর প্রশংসা করলে। মেঘ চুপ করে দাঁড়িয়ে আছে। এর সাথে কথা বলে আরো কথা পারে, তবে একটা বিষয় হচ্ছে চুপ করে থাকলেই সবাই পেয়ে বসে। মরতে যদি হয় এভাবে বলে কই মরবে বলে ঠিক করে নিয়েছে মেহেক। ভাই পল্লব এসেছে। দরজার বাইরে দাঁড়িয়ে লিমন উচ্চস্বরী বলল। একটু আগে ঘটে যাওয়া ঘটনাটার কারণে যেন লিমন দরজার বাইরে দাঁড়িয়ে সেটা ভালো করে বুঝতে পারছে মেঘ। যাক, তাও ভালো, একটা অসভ্যতা সহ্য করতে হচ্ছে। আসছি। রোশান বসা থেকে উঠে ঘাড় কাত করে ঘর থেকে বেরোতে বেরোতে বলে মেহেককে, রাতে কথা হবে। মেহেক অন্যদিকে ফিরে রইল, এমন করে বলল যেন কথা বলার জন্য মুখিয়ে আছে। আসুক রাতে, ছুরি দিয়ে পেটের পুরি ফুটো করে দিব। মনে মনে এসব ভাবতে ভাবতে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে মনোযোগ দিল। কপাল একটু হলেও ভালো, তাই এখন থেকে পল্লব আর রোশানের কথাবার্তা শোনাও দেখা যায়। পল্লব একটা কাঠের চেয়ারে বসে আছে, রোশান ওর সামনাসামনি অন্য একটা চেয়ারে বসেছে। কোনো একটা এলাকায় গুপ্তচর পাঠানোর বিষয়ে আলোচনা করছে রোশান। পল্লব শুধু এলাকার বিষয়ে তথ্য দিতে এসেছে। ঠিক আছে, তাহলে তুই 2 জন লোক পাঠিয়ে দে, আর অস্ত্রগুলো ঠিকমতো সরবরাহ করার জন্য থ্যাঙ্কস। রোশান সিগারেটের সুপ টান দিয়ে বলল। পল্লব মুচকি হাসল। ব্যাপার না, বেশ, তাহলে আমি যাচ্ছি এখন। যাবি? খাওয়া দাওয়া করে যা। না বস, খেয়ে এসেছি আমি। ওকে, পরে দেখা হবে তাহলে। ওকে বস, আসছি। পল্লব ওঠার আগে রোশান উঠে অন্যদিকে গেল। পল্লবের সাথে কিভাবে কথা বলবে সে নিয়ে ভাবছে মেহেক, কিন্তু ও তো চলে যাচ্ছে। কি করবে ভাবতে ভাবতে এই ঘরের মধ্যে কোথাও কিছু আছে কিনা দেখতে লাগলো মেহেক। ছোট্ট ছোট্ট কিছু পাথর নজরে এলো। সেখান থেকে কয়েকটা পাথর নিয়ে দৌড়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। পল্লব চলে যাচ্ছে। বাইরে বের হওয়ার রাস্তা ঘর থেকে উল্টো পথে। মেহেক আর দেরি না করে পরপর 2টো পাথর নিক্ষেপ করলো। প্রথমটা পল্লবের আশেপাশে পড়লেও দ্বিতীয়টা একেবারে পিঠে গিয়ে ফলশ্রুতিতে দাঁড়িয়ে গেল সে। মেহেক থামলো না, আরেকটা পাথর ছুঁড়ে ফেললো পল্লবের সামনে। আশেপাশে তাকিয়ে কে এই পাথর ছুঁড়ছে খুঁজছে পল্লব। মেহেক জানালা দিয়ে উকি দিয়ে হাত নেড়ে যাচ্ছে। হঠাৎ পল্লবের দৃষ্টি মেহেকের দিকে পড়তে চমকালো পল্লব। মেহেক স্বস্তির নিঃশ্বাস ফেলে অপেক্ষা করতে লাগলো পল্লবের। ছেলেটা ঝড়ের গতিতে হেঁটে এসে জানালার কাছে। মেহেক, তুমি এখনো আছো এখানে? আমি তো ভেবেছিলাম ওরা তোমাকে মেরে ফেলেছে। আমি তোমার জন্য এখানে এসেছি। পল্লব ভাই, আমি ঠিক আছি। প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন। আমি আর এভাবে বাঁচতে পারবো না। পল্লব মেহেকের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর, মুখটা কেমন মলিন হয়ে গেছে। মেহেক ছলছল নয়নে ওর দিকেই তাকিয়ে আছে। পল্লব আশেপাশে নজর বুলিয়ে নিল একবার, তারপর বলল, আমি যতটা দ্রুত সম্ভব তোমাকে নিয়ে যাব এখান থেকে। তুমি তৈরি থেকো শুধু। আর হ্যাঁ, একদম ভয় পাবে না, আমি আছি। মেহেক নিজের হাত জানালা দিয়ে বের করে পল্লবের দিকে এগিয়ে দিল। পল্লব মেহেকের হাতটা শক্ত করে ধরেছে। আমি অপেক্ষা করব তোমার জন্য। আমি আসবো মেঘ, ততক্ষণ নিজের খেয়াল রেখো। আমি আসছি এখন, কেউ দেখে ফেললে বিপদ। হ্যাঁ, এসো। মেহেক পল্লবের হাত ছেড়ে দেয়। পল্লব মুচকি হেসে অন্যদিকে এগিয়ে যায়। এতদিনে একটু শান্তি লাগছে মেহেকের। ইস, এই মানুষটার হাত যদি আগেই ধরতো তবে আজ এইখানে থাকতে হতো না। তবে দেরিতে হলেও পল্লবকে বেছে নিয়েছে মেহেক। মনে মনে ওকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে মেয়েটা। এখান থেকে বেরিয়ে বিয়ে করে নিবে ওকে, আর কষ্ট দেবে না ছেলেটাকে। এইসব
ভেবে বিছানায় বসে দুপুরের জন্য বরাদ্দকৃত খাবারগুলো খেতে লাগলো মেহেক।